আগের ক্লাসেই বলেছিলাম কারকের সংজ্ঞাটি, তারপর আরেকবার স্মরণ করিয়ে দেই। একটি বাক্যে যে ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক সেই সম্পর্কের নাম কারক, এবং ক্রিয়ার সাথে অন্যান্য পদগুলোর যার যেরকম সম্পর্ক সেই রকম সম্পর্কের নামগুলোই হলো এক একটি কারকের নাম। তো আমি আজকে যে আলোচনা শুরু করছি সেটি হলো ক্রিয়াকে, বাক্যের যে ক্রিয়া আছে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, ক্রিয়াকে কি এবং কাকে অথবা কার এসব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটি কোন কারক হবে, সেই কারকটি নিয়ে আমি মূলত আলোচনা করব আজকে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমি এখানে তিনটি উদাহরণ লিখেছি। প্রথমে দিয়েছি হলো কি, কাকে, কার। ক্রিয়াকে কি, কাকে এবং কার দিয়ে যে উত্তর পাবো সেই উত্তরটি হলো কর্ম। এবং উদাহরণের মধ্যে আমি তিনটি কর্ম দেখাই। প্রথমে দিয়েছি ছেলেরা ক্রিকেট খেলছে। ছেলেরা ক্রিকেট খেলছে, এখানে ক্রিয়াপদ কোনটি? আশা করি তোমরা নিশ্চয় উত্তর দিতে পারবে। সঠিক উত্তর ক্রিয়াপদ হলো খেলছে। এই খেলছে ক্রিয়াকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, কি খেলছে, তখন উত্তর পাবো ক্রিকেট খেলছে। অর্থাৎ খেলছে ক্রিয়াপদটি সম্পন্ন হচ্ছে ক্রিকেটকে আশ্রয় করে। তখন যে কি খেলছে, ক্রিকেট খেলছে, ক্রিকেট একটি উত্তর পেলাম। এই ক্রিকেটটি হলো একটি কর্ম। এরপরে আছে হলো তাহলে ডাকছেন ক্রিয়াপদটি, ডাকা ক্রিয়াপদটি সম্পন্ন হচ্ছে, ডাকা ক্রিয়াপদ সম্পন্ন হচ্ছে তোমাকে, তোমার উপরে আশ্রয় করে। তাহলে এখানে কাকে ডাকছেন, কাকে ডাকছেন, আমাকে ডাকছেন। তাহলে আমাকে একটি কর্ম। এরপরে দিয়েছি বাবা আমার জন্য একটি কলম এনেছেন। বাবা আমার জন্য একটি কলম এনেছেন। তাহলে আমি উপরে লিখেছি কার, কার দিয়ে, ক্রিয়াকে যদি কার দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটিও হলো কর্মকারক। তাহলে এনেছেন হলো ক্রিয়া, তোমরা নিশ্চয় বুঝতে পারছো ক্রিয়াপদ কোনটি। তাহলে কার, কার জন্য এনেছেন, কার জন্য, কার এই আনাটা, কলমটি আনাটা কার জন্য? এই আমার জন্য, আমার একটি কর্ম। আশা করি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আমি আজকে কোন কারক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি আজকে কর্মকারক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলো আমরা কর্মকারকের আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের ক্লাসের শিখন ফলগুলো জেনে নেই। আমাদের এই ক্লাস যখন শেষ হবে আমি আশা করছি তোমরা তখন কর্মকারক নির্ণয় করতে পারবে। যে কোনো বাক্য দেখে সে বাক্যের কোনটি কর্মকারক আমি আশা করছি সেই কর্মকারক তোমরা নির্ণয় করতে পারবে। কর্মকারকের প্রকারভেদগুলোর বৈশিষ্ট্য বলতে পারবে এবং কর্মকারকের প্রত্যেকটি প্রকারের উদাহরণ লিখতে পারবে। আমরা যদি বাড়ির কাজ দেই তোমরা প্রত্যেকটি প্রকারের উপর উদাহরণ লিখে আনো। আমি আশা করছি আমার এই ক্লাসটি যদি তোমরা শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তখন কর্মকারকের প্রত্যেকটি প্রকারের উদাহরণ তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি কর্মকারকের উপরে। তো কর্মকারক কাকে বলে আমরা জেনেছি ইতিমধ্যে। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে সে আশ্রয়, সেই ক্রিয়ার নামটি হলো, সেই আশ্রয়টি হলো কর্ম, এবং সেই কর্মের কর্মকারক নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে দেখব কর্মকারকের প্রকার ভেদগুলো। তো দেখি কর্মকারক কত প্রকার। তাহলে এখানে লক্ষ্য করো কর্মকারক চার প্রকার। কর্মকারক চার প্রকার। প্রথমে হলো সকর্মক ক্রিয়ার কর্ম, তারপরে প্রযোজক ক্রিয়ার কর্ম, তারপরে সমধাতুজ কর্ম এবং উদ্দেশ্য ও বিধেয় কর্ম। তাহলে এই হলো চারটি প্রকার সকর্মক ক্রিয়ার কর্ম। প্রথমে আলোচনা করব সকর্মক ক্রিয়ার কর্ম কাকে বলে। একটি বাক্য যেখানে একটি ক্রিয়া থাকবে এবং সেই ক্রিয়ার একটি কর্মও থাকবে। যেমন আমি প্রথম যে উদাহরণটি দিয়েছিলাম ছেলেরা ক্রিকেট খেলছে, তাহলে আমি কি দিয়ে যদি প্রশ্ন করি তখন একটি উত্তর পেয়েছিলাম। দেখো, ছেলেরা ক্রিকেট খেলছে, একটি উদাহরণ। ছেলেরা ক্রিকেট খেলছে, আমি তখন বলেছিলাম কি খেলছে, কি দিয়ে যদি প্রশ্ন করি কি খেলছে তাহলে উত্তর পাচ্ছি ক্রিকেট। তাহলে এই যে এখানে কর্মটা পেলাম ক্রিকেট কর্ম, সেটি হলো সকর্মক ক্রিয়ার কর্ম, অর্থাৎ খেলছে ক্রিয়াটি হলো সকর্মক ক্রিয়া, অর্থাৎ খেলছে ক্রিয়ার একটি কর্ম আছে, খেলছে ক্রিয়ার কর্ম আছে ক্রিকেট, এজন্য এটিকে বলা হচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম। আর যদি সকর্মক ক্রিয়া, যদি এখানে কর্মটি না থাকতো তখন খেলছে হয়ে যেত অকর্মক। যেমন
আমি এই এখান থেকে যদি ক্রিকেটটি যদি ফেলে দেই, তখন হয়ে যেত ছেলেরা খেলছে। ছেলেরা খেলছে, আর ছেলেরা খেলছে যখন বলতাম, তখন এই খেলছে ক্রিয়াটির কর্ম থাকতো না, তখন সেটি সকর্মক ক্রিয়ার হতো না, সকর্মক ক্রিয়াটি সকর্মক হতো না। তাহলে এখানে যদি আমরা ফুটবল দিই, ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা হাডুডু খেলছে, হ্যাঁ, তখন যে কর্মটি দিব, তখন কর্ম যদি থাকে তখন ক্রিয়াপদটি হবে সকর্মক ক্রিয়া, এবং এই কর্মটির নাম হলো সকর্মক ক্রিয়ার কর্ম। তো এখন আলোচনা করব প্রযোজক ক্রিয়ার কর্ম নিয়ে। তার আগে একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, ক্লাস 9-এ তোমরা ধাতু পড়েছিলে। ধাতুর একটি প্রকার ছিল সাধিত ধাতু, এবং সাধিত ধাতুর একটি প্রকার ছিল প্রযোজক ধাতু। তো আমি আরেকবার স্মরণ করিয়ে দিই, প্রযোজক ধাতু কি? প্রযোজক ধাতু হলো নামপদের সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয়, নামপদের সাথে আ প্রত্যয় যুক্ত হবে, এবং সেই আটি হবে প্রেরণার্থে আ, অর্থাৎ প্রেরণার্থে আ মানে অন্যকে নিয়োজিত করে কোনো কাজ সম্পন্ন করার অর্থে সে যে আ যুক্ত হবে, সে আটি বলা হয় প্রেরণার্থে আ। অর্থাৎ কোনো কাজ যদি অন্যকে নিয়োজিত করে সম্পন্ন করা হয়, তখন সেটি হবে প্রযোজক। তাহলে সেই প্রযোজক ধাতুটি যদি আমরা মনে রাখি, প্রযোজক ধাতু যদি চিনে থাকি, তাহলে আমরা আমাদের প্রযোজক ক্রিয়ার কর্ম চিন্তা আমাদের ভুল হবে না। তারপর আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখাই। যেমন এই শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তখন হয় কি, পড় হলো মৌলিক ধাতু, পড় মৌলিক ধাতু, পড়ের সাথে আ যুক্ত হয়েছে প্রেরণার্থে আ, পড়া, এবং কে পড়াচ্ছেন? শিক্ষক পড়াচ্ছেন। শিক্ষক পড়া ক্রিয়াটি ছাত্রদেরকে নিয়োজিত করে সম্পন্ন করাচ্ছেন, এই জন্য হলো পড়াচ্ছেনটি হলো প্রযোজক ধাতু। তাহলে এখানে উদাহরণটি এরকম হতে পারে, শিক্ষক ছাত্রদের, শিক্ষক ছাত্রদের। তাহলে কি এর একটি উত্তর থাকতে হবে। এখানে কার উত্তর পেয়েছি, কাদেরকে পড়াচ্ছেন, তার উত্তরে আমরা ছাত্রদের পাবো। কিন্তু কি দিই, কি পড়াচ্ছেন? ব্যাকরণ পড়াচ্ছেন দি, ব্যাকরণ, এটি হলো কর্ম, ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। তো এখানে মূল বৈশিষ্ট্য যেটি, সেটি হলো যখন ক্রিয়াপদটি সম্পন্ন হবে, এমন ভাবে সম্পন্ন হবে কর্তা নিজে নিজে সম্পন্ন করবে। শিক্ষক পড়ছেন না, শিক্ষক কর্তা নিজে শিক্ষক পড়ছেন এমন না, শিক্ষক পড়াচ্ছেন। তাহলে পড়াচ্ছেন ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে অন্যদেরকে নিয়োজিত করে। কাদেরকে? ছাত্রদেরকে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। তাহলে এখানে যে পড়াচ্ছেন, এটি হলো এখানে যে কর্ম, ব্যাকরণ যে কর্মটি আছে, এবং এখানে দুটি কর্ম। আমরা কিছুক্ষণ পরে মুখ্য কর্ম গৌণ কর্মতে যাব, তখন এই উদাহরণটি আবার আনবো, তখন ব্যাপকভাবে আলোচনা করব। এখানে দুটি কর্ম, তবে এখানে মূলটা যেটি ব্যাকরণ যে কর্ম বা ছাত্রদের যে কর্মটি আমরা পেলাম, সেটি হলো প্রযোজক ক্রিয়ার কর্ম। এই পড়াচ্ছেন ক্রিয়াটি হলো প্রযোজক ক্রিয়া, পড়াচ্ছেন ক্রিয়াটি হলো প্রযোজক ক্রিয়া। তাহলে প্রযোজক ক্রিয়ার কর্ম হলো ব্যাকরণ এবং ছাত্রদের। তাহলে আমি আরেকটা প্রকারভেদ পেয়ে গেলাম, প্রযোজক ক্রিয়ার কর্ম, এবং বুঝতে পেরেছি আশা করি প্রযোজক ক্রিয়ার কর্ম কি। যদি কর্তা ক্রিয়াটি এমন ভাবে সম্পন্ন করে অন্যদেরকে নিয়োজিত করে সম্পন্ন করে, তখন হবে প্রযোজক ক্রিয়া, এবং সেই ক্রিয়ার কর্মগুলোকে বলা হবে প্রযোজক ক্রিয়ার কর্ম। এখন আমরা পরবর্তী প্রকারভেদের দিকে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব সমধাতুজ কর্ম নিয়ে। সমধাতুজ কর্মটি এমন একটি কর্ম, যেই কর্মটির নামের ভিতরেই এর জন্মটি লুকিয়ে আছে। এর জন্ম বা সমধাতুজ কর্ম কাকে বলে, সেই সংজ্ঞাটি তার নামের ভিতরেই লুকিয়ে আছে। তো কিভাবে লুকিয়ে আছে খেয়াল করো। এখানে সমধাতুজ, প্রথমে হলো সম, শেষে হলো জ, মাঝখানে ধাতু। সম মানে একই, জ মানে জন্ম, ধাতু হলো ধাতু। তো একই ধাতু থেকে জন্ম নিবে, কি জন্ম নিবে? ক্রিয়াপদ এবং কর্ম। ক্রিয়া এবং কর্ম দুটি যদি একই ধাতু থেকে জন্ম নেয়, তখন তাকে বলবে সমধাতুজ কর্ম। ক্রিয়া এবং কর্ম দুটি যদি একই ধাতু থেকে জন্ম নেয়, তখন তাকে বলবে সমধাতুজ কর্ম। তাহলে আমি এখন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। 3টি উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণটি হলো বেশ এক ঘুম ঘুমিয়েছে। বেশ এক ঘুম
ঘুমিয়েছি। তাহলে ঘুমিয়েছি ক্রিয়াটি, ক্রিয়া এবং ঘুম কর্ম দুটিরই জন্ম একই ধাতু থেকে, সেই ধাতুটি হলো ঘুম ধাতু। ঘুম মৌলিক ধাতু, সেই ঘুম মৌলিক ধাতু থেকে জন্ম নিয়েছে। ঘুমিয়েছি ক্রিয়াপদ এবং ঘুম কর্মপদ, এজন্য এটিকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। এরপর 2 নম্বর উদাহরণ যেটি দিয়েছি, সন্ত্রাসীকে জনগণ বেশ মার মেরেছে। সন্ত্রাসীকে জনগণ বেশ মার মেরেছে, এখানে হলো ক্রিয়াপদ হলো মেরেছে, এখানে ক্রিয়াপদ মেরেছে এবং কর্মপদ হলো মার। মেরেছে এবং মার দুটি জন্ম নিয়েছে একটি ধাতু থেকে, সেই ধাতুটি হলো মার ধাতু। মার মৌলিক ধাতু মার। তাহলে মার এবং মেরেছে দুটি একই ধাতু থেকে জন্ম, সেজন্য এটি হচ্ছে সমধাতুজ কর্ম। এরপর 3 নম্বরটি উদাহরণটি যেটি দিয়েছি, আমাদের ক্রিকেটের মহানায়ক সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখন ভালো ক্রিকেট খেলে আমাদের খুব ভালো লাগে, আমরা তখন বিভিন্ন রকম কমেন্ট করি। যখন আমাদের ক্রিকেটাররা সেঞ্চুরি করে বা 3 উইকেট 4 উইকেট 5 উইকেট খেলায় পায়, তখন বিভিন্ন রকম কমেন্ট করি। সেরকম একটি কমেন্ট বাছাই করেছি আমি। সাকিব চমৎকার খেলা খেলেছে। সাকিব আল হাসান চমৎকার এক খেলা খেলেছে। আমরা এভাবে কমেন্ট করি আমাদের যখন সাকিবের খেলা খুবই ভালো লাগে। তাহলে খেলা এবং খেলেছে দুটির জন্ম, খেলা ক্রিয়াপদ, খেলা ক্রিয়াপদ এবং এই খেলা কর্মপদ, এখানে খেলাটি হলো কর্মপদ। খেলা খেলেছে, খেলা খেলেছে এই দুটি জন্ম নিয়েছে একই ধাতু থেকে, সেটা হলো খেল। খেল মৌলিক ধাতু, খেল মৌলিক ধাতু। খেল মৌলিক ধাতু থেকে জন্ম নিয়েছে খেলা কর্মপদ এবং খেলেছে ক্রিয়াপদ। দুটি যেহেতু একই ধাতু থেকে জন্ম নিয়েছে, সেজন্য এটির নাম হচ্ছে সমধাতুজ কর্ম। তাহলে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই আসে সমধাতুজ কর্মের উপরে। যখন কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে জন্ম নেয়, তখন তাকে বলা হবে সমধাতুজ কর্ম। আমরা এখন পরিচিত হব উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্মের সাথে। কোন কোন বৈশিষ্ট্য থাকলে বলা হবে উদ্দেশ্য কর্ম এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে বলা হবে বিধেয় কর্ম, প্রথমে আমরা তার সাথে পরিচিত হয়ে আসি। প্রথমে একটি ক্রিয়া থাকবে, যে ক্রিয়াটি হবে দ্বিকর্মক ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াটির দুটি কর্ম থাকবে। প্রথম শর্ত হলো বাক্যে যে ক্রিয়াটি থাকবে সে ক্রিয়াটির দুটি কর্ম থাকতে হবে, তখন একটি উদ্দেশ্য কর্ম হবে এবং অন্যটি বিধেয় কর্ম হবে। এরপরে কর্ম দুটির মধ্যে একটি অপেক্ষিত সম্পর্ক থাকতে হবে। শুধুমাত্র দুটি কর্ম থাকলে হবে না। যেমন আমাকে তুমি একটি কলম দাও, এটি একটি বাক্য। এখানে আমাকে একটি কর্ম, কলম একটি কর্ম। এখানে একটি আমাকে হলো গৌণ কর্ম এবং কলম হলো মুখ্য কর্ম। এরকম হলে হবে না। কর্ম যে দুটি থাকবে সেই কর্ম দুটির মধ্যে একটি অপেক্ষিত সম্পর্ক বিদ্যমান থাকতে হবে, তখনই আমরা নির্ণয় করতে পারবো এখানে উদ্দেশ্য কর্ম কোনটি হবে এবং বিধেয় কর্ম কোনটি হবে। এরপরে যদি পাওয়া যায়, এই শর্তটি যদি পাওয়া যায়, একটি কর্মের ভিতরে অন্য কর্মটির একটি অপেক্ষিত সম্পর্ক যদি পাওয়া যায়, তখন প্রধান কর্মটিকে বলা হবে উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বলা হবে বিধেয় কর্ম। আমরা যখন উদাহরণে যাব তখন অপেক্ষিত কর্মটির সাথে আরো ভালোভাবে পরিচিত হব। উদ্দেশ্য সাধারণত বাক্যের শুরুতে বসে, ফলে উদ্দেশ্য কর্মটি বাক্যের প্রথমে এবং বিধেয় কর্মটি ক্রিয়াপদের পূর্বে বা পরে বসতে পারে। যেমন উদাহরণ থেকে জেনে নেই, হলুদকে আমরা হরিদ্রা বলি। এখানে আমি আন্ডারলাইন দিয়ে চিহ্নিত করেছি হলুদকে এবং হরিদ্রা। এর ভিতরে একটি পরিচয় আমরা পেয়ে যাচ্ছি। আমরা জানি হরিদ্রা হলো হলুদেরই অপর নাম, একটি অবস্থার নাম। হরিদ্রা হলো হলুদের একটু ভিন্ন অবস্থার অন্য একটি নাম। যেমন এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করি, হলুদকে আমরা হরিদ্রা বলি। এই বাক্যে হলুদ হলো প্রধান কর্ম, ফলে হলুদকে বলা হবে উদ্দেশ্য কর্ম এবং বাক্যের শুরুতে আছে হরিদ্রা হলো হলুদেরই একটি বিশেষায়িত অবস্থা। বাক্যে এই হরিদ্রা কর্মটি হলুদ প্রধান কর্মপদের সাথে অপেক্ষিত। কিভাবে অপেক্ষিত আমরা বুঝতে পারছি, হরিদ্রা হলো হলুদের অপর নাম। আমি এবং অপেক্ষিতটাকে আরেকটু স্পষ্ট করার জন্য দিয়েছি আপেক্ষিক।
আমি বলেছি প্রধান কর্মপদের সাথে অপেক্ষিত বা আপেক্ষিক সম্পর্কে আবদ্ধ, ফলে হরিদ্রা হলো বিধেয় কর্ম। অর্থাৎ হরিদ্রা কর্মটি হলো অপেক্ষিত এবং একে বলা হবে বিধেয় কর্ম, এবং হলুদ হলো প্রধান কর্মপদ এবং সেজন্য হলুদকে বলা হবে এই উদ্দেশ্য কর্ম। এরপর অন্য উদাহরণে যাই। এখানে আরেকটি উদাহরণ দিয়েছি, তোমাদের বই থেকে এই উদাহরণগুলি নেওয়া। দুধকে আমরা দুগ্ধ বলি। এখানে একই রকম আমরা জানি দুগ্ধ এবং দুধ যা তাই দুগ্ধ, যা দুধ তাই দুগ্ধ, এটা আমরা জানি। এই বাক্যে দুধ হলো প্রধান কর্ম, ফলে দুধকে বলা হবে উদ্দেশ্য কর্ম। দুগ্ধ হলো দুধ এর অন্য নাম। বাক্যে এই দুগ্ধ কর্মটি দুধ প্রধান কর্মপদের সাথে অপেক্ষিত বা আপেক্ষিক সম্পর্কে আবদ্ধ, ফলে দুগ্ধ হলো বিধেয় কর্ম। এবং দেখো, খেয়াল করো, দুধকে কথাটি হলো বাক্যের শুরুতে এবং দুগ্ধ হলো ক্রিয়াপদের ঠিক পূর্বে বসেছে। এরপর আরেকটি উদাহরণ দেই। কালোকে আমরা কৃষ্ণ বলি। কালোকে আমরা কৃষ্ণ বলি। আমরা জানি যা কালো তাই কৃষ্ণ, যা কৃষ্ণ তাই কালো। তো এই বাক্যে কালো হলো প্রধান কর্ম, ফলে কালোকে বলা হবে উদ্দেশ্য কর্ম। কৃষ্ণ হলো কালো এর অন্য নাম। বাক্যে এই কৃষ্ণ কর্মটি কালো প্রধান কর্মপদের সাথে অপেক্ষিত বা আপেক্ষিক সম্পর্কে আবদ্ধ, ফলে কৃষ্ণ হলো বিধেয় কর্ম। আমি উদ্দেশ্য ও বিধেয় কর্ম যখন ক্লাসে পড়াচ্ছিলাম, একজন শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটি করেছিল, যে উদাহরণটা আমি একটু আগে দিয়েছি তোমাদেরকে, আমাকে তুমি একটি কলম দাও বা আমাকে তুমি কলমটি দাও। আমাকে জিজ্ঞেস করেছিল ওই শিক্ষার্থী জিজ্ঞেস করেছিল, এখানে স্যার আমাকে উদ্দেশ্য কর্ম এবং কলম বিধেয় কর্ম হবে কিনা। তখন আমি বলেছিলাম, এখানে একটি শর্ত দেয়া আছে, দুইটি কর্ম থাকবে এবং কর্ম দুটির মধ্যে একটি আপেক্ষিক সম্পর্ক থাকতে হবে। আপেক্ষিক বা অপেক্ষিত সম্পর্কটি থাকলে একটি কর্মের রূপ অন্য কর্মটি এরকম যদি হয়, তখনই বলা হবে উদ্দেশ্য ও বিধেয় কর্ম। এই শর্তটি আমাদের ব্যাকরণে বিধিবদ্ধভাবে দেয়া আছে। ফলে আমাকে এবং কলমটিকে আমরা উদ্দেশ্য ও বিধেয় কর্ম বলবো না, বরং আমরা বলবো আমাকে তুমি একটি কলম দাও। এখানে আমাকে হবে গৌণ কর্ম, যেহেতু সজীব, এবং কলম হবে অজীব, সেজন্য কলমটি হবে মুখ্য কর্ম। একটি শর্টকাট কি উল্লেখ করি এখানে। শর্টকাট কি হলো, ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটি হলো উদ্দেশ্য কর্ম, এবং ক্রিয়াকে কি দিয়ে যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটি হলো বিধেয় কর্ম। আশা করি তোমরা বুঝতে পারছো কোনটি উদ্দেশ্য কর্ম এবং কোনটি বিধেয় কর্ম। প্রিয় শিক্ষার্থীরা, এখন কর্মের দুটি প্রকার নিয়ে আলোচনা করব। একটি হলো মুখ্য কর্ম আর একটি হলো গৌণ কর্ম। লক্ষ্য করো তোমরা, এখানে কর্ম দুই প্রকার। কর্ম কারক নয়, কারকের প্রকার তো আমরা শেষ করেছি, এখন শুধু কর্ম নিয়ে আলোচনা করছি। তাহলে একটি হলো মুখ্য কর্ম আর একটি হলো গৌণ কর্ম। কর্ম দুই প্রকার, একটি হলো মুখ্য কর্ম আর একটি হলো গৌণ কর্ম। মুখ্য কর্ম হয় অপ্রাণীবাচক বা অজীব। খেয়াল করো, মুখ্য কর্ম হবে অপ্রাণীবাচক বা অজীব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করো। এটি খুবই ইম্পর্টেন্ট একটি কথা এবং পরীক্ষার জন্য বিভিন্ন সময় এটি দরকার হতে পারে। তাহলে কর্ম দুই প্রকার, একটি হলো মুখ্য কর্ম আর একটি হলো গৌণ কর্ম। এবং মুখ্য কর্ম হবে অজীব, যার কোনো প্রাণ থাকবে না, অপ্রাণীবাচক। আমি লিখেছি অপ্রাণীবাচক। মুখ্য কর্ম অপ্রাণীবাচক, যার কোনো প্রাণ থাকবে না। এবং গৌণ কর্ম হবে প্রাণীবাচক বা সজীব, জীব সহকারে, যার জীবন থাকবে, যার প্রাণ থাকবে। তাহলে আমি যখন কর্মকারকের প্রকারভেদ পড়াচ্ছিলাম, তখন এই উদাহরণটি দিয়েছিলাম। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তখন তোমাদের বলেছে এখানে দুটি কর্ম আছে, কোনটি কোন কর্ম পরে বলবো, এখন তোমরা বুঝে নাও। তাহলে এখানে দুটি কর্ম, একটা হলো, প্রথমে হলো পড়াচ্ছেন হলো ক্রিয়াপদ। কাদেরকে পড়াচ্ছেন? ছাত্রদেরকে। কি পড়াচ্ছেন? ব্যাকরণ। কাদেরকে পড়াচ্ছেন? কাকে এর বহুবচন কাদের। কি কাকে, কাকে বলেছিলাম কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যাবে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যাবে, কার দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যাবে। তাহলে এটা বহুবচন। পড়াচ্ছেন কাদেরকে? পড়াচ্ছেন ছাত্রদেরকে, বহুবচন। তাহলে এটি একটি কর্ম।
আর ব্যাকরণ একটি কর্ম। কি পড়াচ্ছেন? ব্যাকরণ একটি পড়াচ্ছেন। তাহলে দুটি কর্ম পেয়েছি, একটি ছাত্রদের আর একটি হলো ব্যাকরণ। এখন তোমরাই বলো কোনটি মুখ্য কর্ম হবে, কোনটি গৌণ কর্ম হবে। তোমরা বোঝার চেষ্টা করো কোনটিতে প্রাণ আছে, কোনটিতে প্রাণ নেই। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ছাত্রদের এখানে প্রাণ আছে, ছাত্রদের যেহেতু প্রাণ আছে এবং সেটা হবে গৌণ কর্ম। যেখানে সজীব ছাত্রতা, তোমরা ছাত্র, তোমাদের অবশ্যই প্রাণ আছে। তো যাদের প্রাণ আছে, যদি কর্মের প্রাণ থাকে, প্রাণ সম্পন্ন কর্ম হয়, তখন সেটি হবে গৌণ কর্ম। তাহলে ছাত্রদের এখানে হলো গৌণ কর্ম। আর ব্যাকরণ, ব্যাকরণ তো কোনো প্রাণ নেই, একটি বই, একটি বিষয়। হ্যাঁ, তখন ব্যাকরণ যেহেতু প্রাণ নাই, সেটি হবে মুখ্য কর্ম। তাহলে আমরা আশা করি সহজে বাছাই করতে পারবো কোনটি মুখ্য কর্ম, কোনটি গৌণ কর্ম। মুখ্য কর্ম হবে অপ্রাণীবাচক, অজীব। গৌণ কর্ম হবে সজীব বা প্রাণীবাচক। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে হলো ছাত্রদের গৌণ কর্ম এবং ব্যাকরণ হলো মুখ্য কর্ম। আরেকটি উদাহরণ দিয়েছে, বাবা আমাকে, এটি তোমাদের বইতেই আছে, বাবা আমাকে একটি কলম দিলেন। বাবা আমাকে একটি কলম দিলেন। তাহলে কি দিলেন? কলম। কাকে দিলেন? আমাকে। কি দিলেন? কলম। কাকে দিলেন? আমাকে। একই বাক্যে দুটি কর্ম এসছে এবং এখানে কোনটি সজীব বলো? আমাকে, নিশ্চয় সজীব। আমাকে, যেহেতু আমাকে সজীব, সেজন্য হবে সেটি গৌণ কর্ম। এবং কলম যেহেতু অজীব, কলমের কোনো প্রাণ নেই, সেজন্য কলম হবে মুখ্য কর্ম। তাহলে এবং এখানে একটু তোমাদেরকে খেয়াল করে দিই, যেমন আমাকে, তোমাকে, তাকে, আমাকে, তোমাকে, তাকে, এগুলো কিন্তু মূল পদ নয়। এখানে মূল হলো আমা, মূল হলো আমা যোগ কে দ্বিতীয় বিভক্তি, কে দ্বিতীয় বিভক্তি সমান আমাকে, তোমা যোগ কে, তোমা যোগ কে দ্বিতীয় বিভক্তি সমান তোমাকে, আবার তা যোগ কে দ্বিতীয় বিভক্তি তাকে। তাহলে আমাকে, তোমাকে, তাকে, হ্যাঁ, এগুলি প্রায়ই কর্ম হয় এবং এই কর্মগুলো হলো, যেহেতু প্রাণী, এগুলোতে প্রাণ আছে, সেজন্য এগুলো হবে কি গৌণ কর্ম। আশা করি তোমাদের মনে থাকবে কোনটি মুখ্য কর্ম, কোনটি গৌণ কর্ম। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখাবো তোমাদেরকে বিভিন্ন বিভক্তির ব্যবহার কর্মকারকে। কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার। আমাদের বাংলা ব্যাকরণের কারকের বৈশিষ্ট্য হলো আমাদের কারকগুলো শুধু একটি বিভক্তি গ্রহণ করে না, বিভিন্ন রকম বিভক্তি গ্রহণ করে এবং পরীক্ষাতেও এরকম বিভিন্ন বিভক্তির উপরে প্রশ্ন এসে থাকে। তাহলে লক্ষ্য করো, আমি বোর্ডে লিখেছি, প্রথমে লিখেছি প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি কি? শূন্য অথবা অ, অর্থাৎ যখন মূল পদের সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না, তখন ধরে নিই তাকে শূন্য বিভক্তি। তাহলে আমি প্রথমে লিখেছি রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা পেলাম না। রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম মানে কি? তাহলে এটা হল বিশিষ্টার্থ প্রয়োগ। রবীন্দ্রনাথ পড়লাম মানে রবীন্দ্রনাথের সব সাহিত্য পড়লাম, এবং নজরুল পড়লাম মানে নজরুলের সব সাহিত্যকর্ম পড়লাম। কোথাও এই সাহিত্যের এই প্রয়োগটির উদাহরণ পেলাম না। তাই এই জন্য বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, কোথাও এর সুরাহা পড়লাম না। তাহলে রবীন্দ্রনাথ নজরুল কেন এই কর্মকারক? কারণ এটিকে পড়লাম কি দিয়ে যদি প্রশ্ন করে, তখন আমরা পাবো রবীন্দ্রনাথ এবং নজরুল। কি পড়লাম? কি পড়লাম? রবীন্দ্রনাথ পড়লাম। কি পড়লাম? নজরুল পড়লাম। তখন যেহেতু কি এর উত্তর পাচ্ছি, সেজন্য রবীন্দ্রনাথ এবং নজরুল হলো কর্ম, এবং রবীন্দ্রনাথ এবং নজরুলের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, এজন্য একে বলা হচ্ছে যে প্রথমা বিভক্তির ব্যবহার। এছাড়া আরো আছে প্রথমা বিভক্তির আরো ব্যবহার, তবে মূল বৈশিষ্ট্যটি মনে রাখো, যখন কি, কাকে, কার এসব দিয়ে প্রশ্ন করার পর যে উত্তর পাবে, তার সাথে যদি অন্য কোনো বিভক্তি যুক্ত না হয়, তখন তোমরা বুঝে নিবে এটি হলো শূন্য বিভক্তির ব্যবহার হয়েছে। তাহলে প্রথম লক্ষণগুলো তুমি আগে একবার পরীক্ষা করে দেখবে। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করবে, কাকে দিয়ে প্রশ্ন করবে, কার দিয়ে প্রশ্ন করবে, কাদের দিয়ে প্রশ্ন করবে। হ্যাঁ, এরপর হলো দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? কে, রে। দ্বিতীয় বিভক্তি হলো কে এবং রে। যেমন একটি উদাহরণ আছে আমাদের বইতে, আমারে তুমি করিবে ত্রাণ, এই নহে মোর প্রার্থনা। আমারে, আমা যোগ রে। আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, আমা যোগ কে আমাকে, তোমা যোগ কে তোমাকে, তা যোগ কে তাকে। তাহলে এগুলো ছিল দ্বিতীয় বিভক্তি কে। আর একই সাথে রে যদি যুক্ত করো, ষষ্ঠী আমার দ্বিতীয় বিভক্তি রে যদি যুক্ত করি, আমা যোগ রে আমারে, তোমা যোগ রে তোমারে, তা যোগ রে তারে। তাহলে এই রে বিভক্তি দিয়ে যে উদাহরণটি সেটা হলো আমারে তুমি করিবে ত্রাণ, এই নহনে মোর প্রার্থনা।
এছাড়া আমি দিয়েছি আমাকে বলো। কাকে বলো? আমাকে বলো। তুমি আমাকে বলো, তুমি উজ্জ্ব আছে এখানে। আমাকে বলো, কে দ্বিতীয় বিভক্তি। এই তাকে বলো, তারপরে হলো তাকে দাও, তাকে দাও, এবং তোমাকে বলি, তোমাকে বলি। কে দিয়ে এগুলো ব্যবহার, এবং এটাই যখন ব্যক্তি কেন্দ্রিক কর্ম হয়, প্রাণীবাচক কর্ম হয়, তখন এই আমাকে, তাকে, তোমাকে এগুলোর অনেক ব্যবহার দেখা যায়। এরপর আছে র এর হলো ষষ্ঠী বিভক্তি। তাহলে ষষ্ঠী বিভক্তি হলো আমা যোগ র আমার, তোমা যোগ র তোমার, তা তা যোগ র তার। তাহলে এগুলো সব ষষ্ঠী বিভক্তির ব্যবহার। তাহলে আমার তোমার জন্য কলম, একটি কলম এনেছি। তোমার জন্য একটি, আমি এগুলো একটা আন্ডারলাইন দিই। এই আমার, তোমার, আমাকে, নজরুল, তাকে, তোমাকে। তাহলে তোমার জন্য একটি কলম এনেছি। তোমা যোগ র তোমার, র হলো র এর, এগুলো হলো ষষ্ঠী বিভক্তি। তাহলে কি এনেছি, কার জন্য এনেছি? তোমার জন্য। এবং কি এনেছি? কলম। তাহলে আমরা এখান থেকে কিন্তু আরো একটা উদাহরণ পাচ্ছি। তোমার জন্য একটি, একটি হলো মুখ্য কর্ম, আর একটি হলো গৌণ কর্ম। একটিতে প্রাণ আছে, আর একটি প্রাণ নেই। তোমার প্রাণ আছে, কলম প্রাণ নেই, তাহলে কলম মুখ্য কর্ম, এবং তোমার প্রাণ আছে গৌণ কর্ম। তাহলে একসাথে দুটি উদাহরণ হয়ে গেল। এরপর আছে সপ্তমী বিভক্তি, জিজ্ঞাসিবে জনে জনে। এখানে আমাদের ব্যাকরণে বিপসাই একটি কথা উল্লেখ আছে। আমাদের বাংলা ব্যাকরণে তোমরা খেয়াল করবে তিনটি শব্দ পাবো। একটি হলো বিপসা, একটি বেতিহার, একটি পৌনঃপুনিকতা। বিপসা, বেতিহার, পৌনঃপুনিকতা। খেয়াল রাখবে, যখন বিপসা দেখবে তখন এটা রিপিটেশনটা বোঝাবে, রিপিট, দ্বিত্ব হওয়া, দুবার হওয়া, এরকম কিছু বোঝাবে। বেতিহার যখন হবে সমাসে, তোমরা বেতিহার বহুব্রীহি সমাস পাবা। তাহলে বেতিহার যখন বোঝাবে, বেতিহারও দুইকে বোঝাবে, কানে কানে যে কথা, কানাকানি, মারামারি, এগুলা। তাহলে বেতিহার মানে দুই বা রিপিট বোঝানো, একটি পদের রিপিটেশন বোঝানো। তাহলে বেতিহার রিপিটেশন বোঝানো, বিপসায় একটি পদের রিপিট বোঝানো, এবং পৌনঃপুনিকতা মানতে বারবার, আমরা জানি। আমাদের ব্যাকরণে এই তিনটি শব্দের ব্যবহার হবে, এটি একটু খেয়াল রাখবো। তাহলে এটা বিপসায় দেয়া আছে, বইয়ের উদাহরণটাই দিয়েছি, এবং এটি প্রায় পরীক্ষায় দেখা যায়। তাহলে কাকে জিজ্ঞেস করবে? কাকে? জনে জনে। কাকে এর উত্তর হলো জনে জনে। তুমি জিজ্ঞাসিবে, তুমি এখানে নাই, জিজ্ঞাসিবে হলো ভার ক্রিয়াপদ। তুমি জিজ্ঞাসিবে জনে জনে। কাকে? জনে জনে। এই জন্য হলো জন যোগ এ সপ্তমী, জন যোগ এ সপ্তমী, তারপর জন যোগ এ সপ্তমী, এবং এটাকে বলা হচ্ছে বিপসায়, যেহেতু জন জন রিপিট হয়েছে জনে জনে। তাহলে বললাম, যখন যদি রিপিট হয় কোন পদ, তখন সেটি বিপসায় হবে, এবং বেতিহারে আমরা রিপিটেশন পাবো, পৌনঃপুনিকতাও পাবো আমরা আমাদের বাংলা ব্যাকরণে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে কতটুকু অর্জন হয়েছে আমরা একটু মূল্যায়ন করে নিই। আমি এখানে তোমাদের জন্য তিনটি প্রশ্ন রেখেছি, তোমরা চেষ্টা করো এই প্রশ্ন তিনটির উত্তর দেওয়ার জন্য। প্রথম প্রশ্নটি, সমধাতুজ কর্ম দ্বারা গঠিত বাক্য কোনটি? আমি এখানে চারটি বাক্য দিয়েছি। বন্যা গান গায়, ছেলেরা দারুণ এক খেলা খেলছে, তিনি ত্রাণ দিচ্ছেন, তিনি মেয়েদেরকে গান শেখান। আমি আশা করছি তোমরা সঠিক উত্তরটি দিতে পারবে। হ্যাঁ, সঠিক উত্তরটি হলো ছেলেরা দারুণ এক খেলা খেলেছে। এরপর পরের প্রশ্নটি, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এ বাক্যের আমারে এর কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। আমারে এর কারক ও বিভক্তি হলো কর্মকারকে দ্বিতীয়া, কর্মকারকে চতুর্থী, কর্মকারকে ষষ্ঠী, কর্মকারকে সপ্তমী। আশা করি তোমরা সঠিক উত্তরটি দিয়েছ, কর্মকারকে দ্বিতীয়া। এরপরে ৩ নম্বর প্রশ্নটি হলো, মুখ্য কর্ম হয় প্রাণীবাচক, অপ্রাণীবাচক, আপেক্ষিক, ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে হলে। তাহলে কখন মুখ্য কর্ম হবে? দুটি কর্ম থাকলে। আশা করি সঠিক উত্তরটি দিয়েছ তোমরা। অপ্রাণীবাচক হলে, যে দুটি কর্ম থাকলে যে কর্মটি অপ্রাণীবাচক হবে সেটি হলো মুখ্য কর্ম।